اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুনিদেহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখার অফিস উদ্বোধনের উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট ফয়জুল্লাহপুর এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান রব্বে কারীম আমাদেরকে দেশপ্রেম নিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করছেন। খুশি না বেজার? খুশি হয়ে সমস্যারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ফয়জুল্লাহপুরের সচেতন নাগরিকবৃন্দ, আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সময় খুব শর্ট, অল্প সময়ের ভিতরে আপনাদের কিছু মেসেজ দেই। ১ নম্বর মেসেজ, ৭১ সাল থেকে এই ২০২৪ সাল পর্যন্ত আমরা বিভিন্ন শাসক গোষ্ঠী দেখেছি। এই ৫৩ বছরে পরীক্ষিত দুর্নীতিবাজরা এদের শাসন করেছে। যারা শাসন করেছে পরীক্ষিত ব্যর্থ শাসক। কথা বলেন ঠিক না? পরীক্ষিত ব্যর্থ শাসকদেরকে আমরা কি আবার নতুন করে কিছু দেখতে চাই? তারা কি আমাদেরকে উপহার দেবে সেটা আমাদের জানা আছে। নতুন করে কি দিতে পারে তারা? নতুন করে দেওয়ার মতন কিছু নাই, বরঞ্চ নতুন করে দেশটাকে আবার সংকটে ফেলবে। নতুন করে আর পুরাতন এই ব্যর্থদেরকে আর আমরা কি দেখতে চাই? এদেশের সচেতন নাগরিক, ফয়জুল্লাহপুরের সচেতন নাগরিকদেরকে, যুব সমাজদেরকে, সর্বস্তরে জনসাধারণকে, পর্দার অবস্থানরত মা বোনদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নেতা কর্মী, আপনার এলাকাবাসীদেরকে একটু নজর করুন। এই দেশের যারা রাজনীতি করে ১% হলেও পীর সাহেব চরমনাই সততার দিক দিয়ে অগ্রসর হয়ে আছে। পীর সাহেব চরমনাই শুধু রাজনীতি করে না, তিনি এক হাতে আত্মশুদ্ধির বায়াত নিয়েছে, আর এক হাতে জিহাদের কঠিন অঙ্গীকার নিয়ে, নবীওয়ালা কাজ নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার ফেরানোর জন্য বঙ্গ অভিভাবক হয়ে এই দেশের জমিনে কাজ করে যাচ্ছে। মহা সংকটের সময় পীর সাহেব চরমনাই এই দেশের অভিভাবকের ভূমিকা পালন করেছিল। সেই সময় ফ্যাসিস্ট সরকার একক ক্ষমতা দখল করেছিল, যাদেরকে নিয়ে চোখের পানি ফেলিয়েছে, যাদেরকে আগলিয়ে রেখেছিল, সেইগুলোই বলেছিল আওয়ামী লীগের দালাল। তাদেরকে এক স্টেজে ডেকেছিল, তাদেরকে নিয়ে বারবার গোল টেবিল বৈঠক করে সমস্ত রাজনীতির মেরুকরণ ভেঙে, রাজনৈতিক হিংসাত্মক ভেঙে, চুরমার করে সকলকে এক টেবিলে বসার সবচেয়ে অভিভাবকের ভূমিকা পালন করেছে পীর সাহেব চরমনাই। তাকে বলে আওয়ামী লীগের দালাল? লজ্জা হয় না? যারা পীর সাহেব চরমনাইকে আওয়ামী লীগের দালাল বলে সুস্পষ্ট ফয়জুল্লাহবাসীদেরকে বলে যাচ্ছে, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ইসলাম দ্রোহী, এরা আলেম বিদ্বেষী। সাহস কত বড় পীর সাহেব চরমনাইকে দালাল ট্যাগ লাগায়? যমুনা পীর সাহেবের মতো একজন অভিভাবক দাঁড় করিয়ে দেখাও বেটা। যেই চরমনাই পীর সাহেব নবীওয়ালা কাজ করে। আমরা ক্ষমতার পচা রাজনীতি করি না। যদি ক্ষমতার পচা রাজনীতি করতাম, বহুত আগেই আমরা সংসদের পার্লামেন্টের সদস্য থাকতাম, বহুত আগেই আমরা মন্ত্রী পরিষদের একটা মন্ত্রিত্বের সদস্য থাকতাম। শুধু পচা গন্ধারে রাজনীতি করি না। পীর সাহেব চরমনাই ঘোষণা করেছিলেন, শুধু নেতা নাই, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমনাই নীতি থেকে এক চুল বিচ্যুতি হয়ে নাই, নীতি থেকে পথভ্রষ্ট হয়ে এই পচা পচা গন্ধ পচা ক্ষমতা পীর সাহেব চরমনাইয়ের দরকার নাই। হাজারো মন্ত্রী তার কাছে দোয়া নিতে যায়, হাজারো এই দেশের এমপিরা তার পায়ের গড়ায় গোড়াগড়ি করে। এমপির থেকে, মন্ত্রীর থেকে পীর সাহেব চরমনাইয়ের অর্থের কমতি নাই, সম্মানের কমতি নাই, জনবলের কমতি নাই, কোনো কিছু আল্লাহ কমতি দেয় নাই। কিন্তু এই দেশের মানুষের অধিকার ফেরানোর জন্য পীর সাহেব চরমনাই কাজ করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশুদ্ধি দিয়ে সাহাবীদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন। পীর সাহেব চরমনাইও এই দেশের সন্ত্রাসীদেরকে, এই দেশের টেন্ডারবাজ চাঁদাবাজিদেরকে আত্মশুদ্ধির মধ্য দিয়ে আল্লাহওয়ালায় পরিণত করেছে।
অসংখ্য সন্ত্রাসীকে সমস্ত কার্যকলাপ ছেড়ে তারা এখন অস্ত্র ফেলে তসবিহ হাতে ধরেছে। কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় খোঁজ করলে পাওয়া যাবে না? অনেক মদখোর, আপনারা ভালো মানুষকে দলে ভিড়ায় মদখোর বানান। ওই সুন্দর সুশীল যুবককে ওই জায়গায় বসে তাকে মাদকের নেশায় করে অবৈধ অস্ত্র দিয়ে ওই যুবককে সমাজের সবচেয়ে বোঝা বানিয়ে ফেলেছেন। পীর সাহেব চরমনাই ওই গন্ধ ওই সমাজের বোঝা ওই যুবকটাকে আগলিয়ে নিয়েছে তাসাউফের বায়াত দিয়ে জিকির আজকার মুরাকাবা মুশাহাদার মধ্য দিয়ে ওই যুবককে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করিয়ে দেয়। আরে আল্লাহর সাথে গভীর সম্পর্কিত এই মানুষদেরকে দিয়ে সোনার মানুষদেরকে দিয়ে সোনার বাংলা করতে চায়। টেন্ডার বাসদেরকে দিয়ে এই দেশের ক্ষমতায় দেখতে চায় না। তাই পীর সাহেব চরমনাই উদারত আহ্বান করেছে, হে বাংলার মুসলিম, হে সচেতন নাগরিক, আসো তোমরা এই দেশকে বাঁচাও, তোমরা জাতিকে বাঁচাও, তোমরা কৃষি সম্পদ মানুষদেরকে বাঁচাও, নদী মাতৃ বাংলাদেশকে বাঁচাও। কৃষি নির্ভরশীল এই বাংলাদেশ, কৃষকদের সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। কৃষি নির্ভরশীল এই বাংলাদেশ, কৃষকদের কি মর্যাদা আছে? কি বলেন, কৃষকদের কি মর্যাদা আছে? মর্যাদা তো নাই, তো নাই। কৃষকদের উৎপাদিত ফসল দিয়ে আমরা কোটিপতি হয়ে গেছি, অথচ আমার চাষি ভাইয়েরা নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে নিঃশেষ হয়ে গেছে। যখন ইউরিয়ার প্রয়োজন হয় বাজার থেকে ইউরিয়া আউট হয়ে যায়, যখন ডিজেলের প্রয়োজন হয় বাজার থেকে ডিজেল আউট হয়ে যায়, যখন ফসফেটের প্রয়োজন হয় ফসফেট আউট হয়ে যায়, যখন ঢ্যাপের প্রয়োজন হয় ঢ্যাপ আউট হয়ে যায়। আবার যদি বস্তা প্রতি 50 টাকা বাড়ায় দেয়, ট্রাককে ট্রাক ঢুকে যায়। কথা বলেন ঠিক না? এই সিন্ডিকেট কোথায়? কৃষি মাতৃভূমি বাংলাদেশকে কৃষকদেরকে নিয়ে হোলি খেলবেন, সহ্য করা যায় না। এক মন ধানের দাম 1200-1300 টাকা, 1 কেজি বীজ কিনতে হয় 3000 টাকা। কেন এত তামাশা? বীজটা ভোট থেকে যাওয়া যায় না? 1 কেজি পেঁয়াজের সারা 15,000 থেকে 16,000 টাকা গুনতে হয়। এই কৃষক 1 কেজি পেঁয়াজ, 1 বিঘা ভূমি পেঁয়াজ আবাদ করতে 30 থেকে 40,000 টাকা, 25 থেকে 30,000 টাকা গুনতে হয়। 1 বিঘা ধান আবাদ করতে তাকে 10 থেকে 15,000 টাকা গুনতে হয়। শেষ পর্যন্ত কৃষকের যদি বিসিডিটা দাম না থাকতো তাহলে ওই কৃষক ধুকে ধুকে মরত। পাট আবাদ করে সেই সোনালী ফসল পাট, একজন পাট চাষি পাট কাঠের দামটা যদি বাদ দেওয়া হয় তাহলে আগের যা কিছু সব শেষ করে কাটা থেকে ধোয়া পর্যন্তই পাটের গোষ্ঠী খতম। আর আগে যা কিছু শ্রম সব ফ্রি। আল্লাহ তামাকের সময় এই তামাক চাষির আল্লাহ আল্লাহ করতে করতে জীবন যায়। মার্চের থেকে মেঘ শুরু হয় আকাশে, আল্লাহ আল্লাহ করতে করতে বুকের তাজা পানি শুকায় যায়। পরিবারের ছোট বাচ্চাটা পর্যন্ত ওই তামাকের পিছনে শ্রম দেয়, অথচ তামাক ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে। আমার কৃষক ভাইরা আজকে তাদের সন্তানকে 1 কেজি ইলিশ মাছ কিনে খাওয়াবে। নদী মাতৃ এই বাংলাদেশে ইলিশ মাছ চাষ করতে কত কোটি টাকা টন খরচ হয়েছে আপনার। 1 কেজি ইলিশ কেন 2500 টাকা 2400 টাকা গুনতে হবে? এই কৈফিয়ত বাংলাদেশের মানুষ নেওয়া শিখতে হবে। কেন ইলিশ মাছের দাম এত হবে? সিজন কালে ছোট্ট ছোট্ট ঝাটকার দাম 800 টাকা কেন হতে হবে? এটা বরদাস্ত করা যায় না, এটা মেনে নেওয়া যায় না, এটা মানতে দেওয়া হবে না। তাই কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে সর্বস্তরে মানুষ আজকে নির্যাতিত। যারা আজকে নেতামগিরি করতেছে, এই নেতারা নির্বাচন করতেছে, শত শত কোটি টাকা দিয়ে নমিনেশন বাণিজ্য করে আমাদেরকে কাঁচকলা খাওয়াবে। নির্বাচনে কোটি টাকা ব্যয় করে কি খাওয়াবে? কিনলে ওরা খাওয়াবে। একজন এমপির হাতে কি থাকে? দুর্নীতি একবারে এই রসা পর্যন্ত চলে এসেছে, ঘরের দুয়ার পর্যন্ত দুর্নীতি ঢুকে গেছে। পীর সাহেব চরমনাই বলতেছেন, না, এই জাতিকে আবার পুনরুদ্ধার করতে হবে, এই জাতির অধিকার ঘরে ফিরিয়ে দিতে হবে। কৃষি নির্ভরশীল এই বাংলাদেশে কৃষক ভাইদেরকে বাঁচাতে হবে, তাদেরকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে এই দেশের মালিকানায় তাদের হাতে তুলে দিতে হবে। আমরা যারা সরকারি আমলা কর্মকর্তা, আমরা হব কৃষকদের গোলাম, আমরা হব
তাদের সেবক। তাই আসুন পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করি। আগামী দিন এই মিরপুর ভেড়ামারা কুষ্টিয়া 2 আসনের এমপি পদপ্রার্থী আলহাজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখার এমপি ক্যান্ডিডেট। আমরা আগামী দিন বিজয় করে সংসদে পাঠাতে চাই। তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি সরাসরি আমার উস্তাদ। আজকে উচিত ছিল তাকে আহ্বান করা, ব্যর্থতার কারণে হয়তো ব্যস্ততার কারণে হুজুর এখানে আসতে পারেন নাই। একজন আল্লাহওয়ালা মানুষ, একজন আলেম মানুষ, আমরা কি তাকে নির্বাচিত করতে পারি? চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যারা আমরা দায়িত্বশীল আছি, মাজায় কাঁচা বাঁধতে হবে, মাজায় গামছা বাঁধতে হবে, মানুষের প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে হাত পাখার দাওয়াত পৌঁছাতে হবে। পীর সাহেব চরমনাই কি চায়? এই দেশের মানুষের অধিকার ফিরাতে চায়। চরমনার পীর সাহেব কি চায়? রাষ্ট্র ইসলাম ক্ষমতা ব্যাধি রেখে কোনোদিন অধিকার নিশ্চিত করা যায় না। কোনদিন মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে মানুষের অধিকার আদায় করা সম্ভব নয়, সম্ভব না, সম্ভব নয়। তাই সর্বস্তরের মানুষদেরকে বলে যায়, ফয়জুল্লাহপুরের সচেতন নাগরিককে বলে যায়, যা দেখেছেন পুরাতনদেরকে আর দেখেন না। একবারের জন্য পীর সাহেব চরমনাইকে এই দেশের পার্লামেন্টে দেখান। একবারের জন্য আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। একবার শুধু পরীক্ষা স্বরূপ পীর সাহেব চরমনাইকে ক্ষমতায় নিয়ে আসেন। দ্বিতীয়বার আপনাদের কাছে যদি অধিকার ফিরাই দিতে না পারি, আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছাই দিতে না পারি, আর জীবনে কোনোদিন রাজনীতির কথা মুখে উচ্চারণ করব না। চাউলের বস্তা কান্দে করে জিম্মাদারি, আমরা গোলাম সাজতে চাই না, আমরা গোলাম হতে চাই। সেবক সাজতে চাই না, আমরা সেবক হতে চাই। কারণ আমাদের জবাবদিহিতা আল্লাহর কাছে, কোন মানুষের কাছে আমাদের জবাবদিহিতা নয়। তাই ফয়জুল্লাহপুর এই সচেতন নাগরিকদের আহ্বান করব, আগামী দিন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলীকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করে একজন আল্লাহওয়ালাকে আমরা সংসদে পাঠিয়ে গর্ব করে বলবো, আমাদের এমপি একজন আলেম, আমাদের এমপি একজন খোদাবিদি তাকওয়াশীল। এই উদারতা আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।